হ্যালো স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমি। অর্থাৎ আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, যে ভিডিওটাতে কিন্তু আমরা অ্যানালিসিস করব এবং একটা স্মার্ট স্ট্র্যাটেজি বানাবো যে স্যার কি করে আমরা এই আপকামিং অর্থাৎ যেটা আরআরবি গ্রুপ ডি 2025-এর ফর্ম ফিল আপ যেটা এখন চলছে এবং আগামী 5-6 মাস পরে হয়তো যেটার এক্সাম হতে পারে, তো সেই এক্সামটাকে কি করে ক্লিয়ার করা যায় ফার্স্ট ধাপেই বা ফার্স্ট বারেই, এবং স্ট্র্যাটেজিটা আমার কি হওয়া উচিত এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য, তার জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা। তো তাহলে কোন কোন সাবজেক্ট, কোন কোন টপিক কিভাবে পড়তে হবে, কত ঘন্টা করে পড়তে হবে, কোন কোন টপিক থেকে বিগত বছরে ঠিক কত নাম্বারের ওয়েটেজে আমার প্রশ্ন এসেছিল, সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করব আমাদের এই সেশনটার মধ্যে। তো যারা যারা সেশনটা দেখছো তারা কেউ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে এরকম আরো ভিডিও পেতে, এবং আমাদের ভিডিওটিকে লাইক করে দেবে একবার, যাতে 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 এরকম আরো স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আমরা আসতে পারি তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো প্রত্যেককে শুরু করা যাক দেরি না করে। আজকে আমরা করতে চলেছি আরআরবি গ্রুপ ডি 2025-এর স্মার্ট স্ট্র্যাটেজিটা। তো তার আগে প্রত্যেককে বলে দিই, ভিডিওটা শুরু করার আগে যারা যারা তোমরা আমাদের টিডব্লিউএস এর রেগুলার ফলোয়ার রয়েছো, বা তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোন যারা যারা বা আত্মীয় স্বজন যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে চলছে, তাদের ফোনে মনে করিয়ে ডাউনলোড করাবে হচ্ছে কি টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে। যেই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু ডেইলি লাইভ ক্লাস, ফ্রি ব্যাচেসের জিনিসগুলো দেখতে পারবে, প্লাস কোন কোন ব্যাচ কোন কোন এক্সামের জন্য রানিং চলছে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে, সেটার ডিটেলসও কিন্তু পেয়ে যাবে সবকিছু তোমরা এই অ্যাপটার মধ্যে। আর যদি অ্যাপ রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে এই নাম্বারে কল করে নিতে পারো, 906261608005 এই নাম্বারে। তো তাহলে স্যার আরআরবি গ্রুপ ডি 2025 এটা কি আদৌ 6 মাসে, ধরো আমি 6 মাসই ধরলাম আমার এক্সাম হতে চলেছে, সিবিটি এক্সাম যেটা হতে চলেছে আমি 6 মাসই ধরলাম, তাহলে স্যার এই 6 মাসে কি আমার এই এক্সামটা ক্র্যাক করা পসিবল? ইয়েস, অবভিয়াসলি পসিবল। তো তার জন্য কি করে প্ল্যানটা সাজাতে হবে বা স্ট্র্যাটেজিটা কি, কোনটা কত ঘন্টা পড়বো, কোন কোন টপিক গুলোকে জোরদার করে প্রিপারেশন নেব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব নাকি এমসিকিউ প্র্যাকটিস করব, সব কিছু ডিটেইল অ্যানালিসিস নিয়ে এসেছি কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে। তো চলো ফার্স্টে শুরু করা যাক, যে স্যার কিছু ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নিই, কারণ যেহেতু 2025-এর এক্সাম 2025-এ ফর্ম ফিল আপ হয়নি, 26-এ হচ্ছে এখন। তো 27 তারিখে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে আমাদের এমপ্লয়মেন্ট নিউজে, 31শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং 2রা মার্চ পর্যন্ত কিন্তু এই গ্রুপ ডির ফর্ম ফিল আপটা আমার চলবে। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে কি 4/3/2026, অর্থাৎ তোমরা ফর্মটাকে টাকাটা দিতে পারবে হচ্ছে গিয়ে কবে দিতে পারবে, হচ্ছে গিয়ে আমাদের 4 গিয়ে। এবারে এডিট উইন্ডো হেনাতানা এগুলো আমাদের রয়েছে, আমরা দেখিনি। তো টোটাল 100 নাম্বারের একটা রিটেন এক্সামিনেশন হবে স্যার, রিটেন তো নয়, কম্পিউটার বেসড টেস্ট যাকে আমরা সিবিটি বলে চলি। তো তাহলে আমরা কি দেখতে পারলাম যে 100 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের মার্কস, এই 100 নাম্বারের পরীক্ষা, তার জন্য সময় দেওয়া হবে আমাকে 1.5 ঘন্টা বা 1.5 আওয়ার। এই 1.5 ঘন্টার মধ্যে 100 নাম্বারের পেপার আবার দিতে হবে, এবং এই সম্পূর্ণ পেপারটা হবে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি মোডে। স্যার এই 100 নাম্বারের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান ঠিক করলে +1, ভুল করলে 0.33, অর্থাৎ প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে, 3টে ভুল উত্তরের জন্য 1 নম্বর আবার কেটে নেওয়া হবে। আর যদি কোনো উত্তর না দিই স্যার তাহলে সেক্ষেত্রে 0, না হবে পজিটিভ না হবে নেগেটিভ, ঠিক করলে +1, ভুল করলে -0.33, যদি কোনো অ্যান্সার না দেই তাহলে 0 বসে যাবে সেখানে অটোমেটিক্যালি। এবারে 100টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন হচ্ছে গিয়ে জেনারেল সায়েন্স থেকে দেবে, 25টা প্রশ্ন দেবে আমাদের অঙ্ক থেকে, 30টা প্রশ্ন দেবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে, আর বাদ বাকি 20টা প্রশ্ন আসবে হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে টোটাল প্রশ্নের সংখ্যাটা হলো আমার 100, আর 100টা প্রশ্ন আমার এখানে সলভ করতে হওয়ার জন্য কিন্তু 90 মিনিট টাইম আমাকে দেওয়া হবে।
এবারে স্যার ফার্স্ট আমরা দেখে নিই যে জেনারেল সায়েন্সের ব্যাপারটা। আচ্ছা, ফার্স্ট আমরা দেখছি অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স এর পার্টটা। দেখবে ম্যাথমেটিক্স আমরা রেলওয়ে বলো চাই এসএসসির পরীক্ষা বলো, এখানে কিন্তু অঙ্ক আমাদের দুটো ধরন থেকে আসে, যার মধ্যে একটা হলো অ্যারিথমেটিক মানে বেসিক অ্যারিথমেটিক ক্লাস 10 লেভেল, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তো বেসিক্যালি অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের ওয়েটেজ আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি সেগুলোর একটু ডিটেলস আমরা আলোচনা করে নেব। যেরকম ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি স্যার? পার্সেন্টেজ হচ্ছে কি শতকরা। তো তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো বা বিশেষ করে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে বা এখনো যে একটা পরীক্ষা শেষ হলো কিছুদিন আগে, যেটা হচ্ছে ফর্ম ফিল আপ, আমার 2024-এর যেটা ফর্ম ফিল আপ ছিল, যেটার পরীক্ষাটা এখন হলো আমাদের শেষমেশ, তো সেটাতে যদি আমরা ফলো করি বা সেটার তো ডিটেলস এখনো আমরা পাইনি, বাট তার আগেরটাকে নিয়েই আমরা মেনে চলছি, অর্থাৎ 2022-এরটাকে নিয়েই আমরা মেনে চলছি। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা শিফট অ্যানালিসিস করে পার্সেন্টেজ থেকে প্রত্যেকটা শিফটে আমাদের কিন্তু 1 থেকে 2 নাম্বারের প্রশ্ন তৈরি হয়েছে। নেক্সট আমার বলছে প্রফিট এন্ড লস এন্ড ডিসকাউন্ট, অর্থাৎ লাভ ক্ষতি এবং তার সাথে হচ্ছে কি ছাড়। এখান থেকেও আমরা কি দেখতে পাবো স্যার? এখান থেকেও কিন্তু আমরা প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু বারংবার তৈরি হতে দেখতে পেয়েছি, অর্থাৎ 1 থেকে 2টো প্রশ্ন, আর এখানে আমরা বলছি স্যার 2 থেকে 3টে প্রশ্ন। উল্টো দিকে আমরা দেখবো হচ্ছে গিয়ে স্যার অ্যাভারেজ, অ্যাভারেজ এন্ড এজ। আচ্ছা, অ্যাভারেজ থেকে প্রত্যেকটা শিফটে, অ্যাভারেজ মানে হচ্ছে গিয়ে গড়, আর এজ মানে হচ্ছে আয়ু। তাহলে গড় থেকে আমার একটা প্রশ্ন কনফার্ম কিন্তু এসছে প্রত্যেকটা শিফটে, আর এজ অথবা আয়ু থেকে এসছে আমাদের 1 থেকে 2টো প্রশ্ন। মানে একটাও দিয়েছে অনেক শিফটে, আর এরকম অনেক শিফটে আমরা দেখতে পেয়েছি যে না স্যার সেখানে কিন্তু 2টো প্রশ্ন আমার রয়েছে। লাস্ট আবার রয়েছে হলো কি রেশিও এন্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত। এখান থেকেও কিন্তু আমরা প্রত্যেকটা শিফটে 1 থেকে 2টো প্রশ্নকে কিন্তু বারংবার আসতে দেখেছি। ঠিক আছে, তো তার মানে স্যার পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, অ্যাভারেজ, এজ, রেশিও এন্ড প্রপোর্শন। এর পরবর্তীতে অ্যারিথমেটিকের যে চ্যাপ্টার গুলো আমার ইম্পর্টেন্ট, তার মধ্যে ফার্স্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি পার্টনারশিপ। অর্থাৎ স্যার পার্টনারশিপ মানে কি? পার্টনারশিপ মানে হলো কি ওই যে আমাদের স্যারেরা করিয়েছেন, আমাদের টিডব্লিউএস এর স্যারেরা, অংশীদারি কারবার, তাই না? অংশীদারি কারবার। তো এই অংশীদারি কারবার থেকে যে প্রত্যেকটা শিফটে কোশ্চেন এসছে সেটা ঠিকঠাক নয়, বাট আমরা বলতে পারি যে পার্টনারশিপ থেকে আমাদের প্রত্যেকটা শিফটে 0 অথবা একটা কোশ্চেন কিন্তু আমরা বারংবার দেখতে পেয়েছি। এরপরে হলো কি মিক্সচার এন্ড অ্যালিগেশন, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে কি মিশ্রণ। এই মিশ্রণ এবং অ্যালিগেশন থেকেও কিন্তু প্রত্যেকটা শিফটে 1 থেকে 2টো কোশ্চেন এসছে। এরকম দেখবে আমাদের স্যারেরা বারবার বলেন, আমার থেকে তো ম্যাথসের স্যারেরও ডিটেলস বলতে পারবেন, আমি জাস্ট অ্যানালিসিসটা তোমাদেরকে এখানে বলছি। যে দেখবে বলো না যে প্রত্যেকটা কোশ্চেন রেশিও মেথডে করো বা অ্যালিগেশন লাগিয়ে দাও, তো যাই হোক না কেন, তো এসব লাগিয়েও কিন্তু আমরা 1-2টা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি। তারপরের 2টো টপিক হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যার মধ্যে একটাকে বলা হয় সরল সুদ, আরেকটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তুমি এখান থেকেও নিয়ে নাও, দুটো মিলিয়ে প্রত্যেকটা শিফটে আমাদের 2 থেকে 3টে কোশ্চেন আসছে। টাইম এন্ড ওয়ার্ক, এটা থেকেও আমাদের মোটামুটি 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এর সাথে রয়েছে পাইপ এন্ড সিস্টার্ন। ওকে, চলো, হ্যাঁ, পাইপ এন্ড সিস্টার্ন রয়েছে টাইম এন্ড ওয়ার্কের সাথে সাথে। পাইপ এন্ড সিস্টার্ন থেকে তুমি নিয়ে নাও যে প্রশ্নই 0 থেকে 1টা মানে আসছে, আবার নাও আসছে। ঠিক আছে, এতগুলো কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ অংশীদারি কারবার, মিশ্রণ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় এবং কার্য, নল এবং যে পরিমাপ পদ্ধতি, এগুলো থেকে কিন্তু আমরা দেখে নিলাম। তারপরের যে 2টো অ্যারিথমেটিকের চ্যাপ্টার রয়েছে, একটা হলো কি টাইম, স্পিড এন্ড ডিসটেন্স, অর্থাৎ সময়, বেগ, মানে সময়, বেগ এবং দূরত্ব। এখান থেকেও নিয়ে নাও যে তুমি প্রত্যেকটা শিফটে 1 থেকে 2টো করে প্রশ্ন আমার তৈরি হচ্ছে। আর লাস্টে রয়েছে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকো এবং স্রোত। এখান থেকেও কিন্তু একটা করে কোশ্চেন আমরা কনফার্ম দেখতে পাচ্ছি। তো মোর অর লেস অ্যারিথমেটিকের চ্যাপ্টারে গত বছরের প্রশ্নগুলোতে ঠিক কত কত ওয়েটেজ ছিল সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের সাথে একবার আলোচনা করে দিলাম।
এরপরে স্যার চলে আসছি আমরা অ্যাডভান্স ম্যাথ দেখতে। অ্যাডভান্স ম্যাথের মধ্যে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে নাম্বার সিস্টেম। স্যার নাম্বার সিস্টেম হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সাংখ্য পদ্ধতি। আর রয়েছে এলসিএম এবং এইচসিএফ, লসাগু এবং গসাগু। এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু আমরা প্রত্যেক বছরই 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু বারংবার আমরা সকলে এটার মধ্যে তৈরি হতে দেখতে পাচ্ছি। সিম্পলিফিকেশন, সরলীকরণ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 2 থেকে 3টে প্রশ্ন তো এখানে তোমরা কনফার্ম ধরেই নাও প্রত্যেকটা শিফটের মধ্যে, ঠিক আছে। তারপরে রয়েছে আমাদের এলিমেন্টারি অ্যালজেব্রা। ওকে, অ্যালজেব্রা থেকে তুমি নিয়ে নাও 2টো করে কোশ্চেন আসছে। ট্রিগোনোমেট্রি থেকে বা ত্রিকোণমিতি থেকেও আমরা দেখতে পাচ্ছি যে 2টো করে প্রশ্ন আসছে। অর্থাৎ বীজগণিত নিয়ে নাও, তার সাথে ত্রিকোণমিতি নিয়ে নাও, 2টো চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্যার 2টো করে প্রশ্ন কিন্তু আসছে। তো তার মানে দুটোই আমাদের ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার গুলোর মধ্যে কোন কোন সূত্র, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কোন কোন সূত্র থেকে বারংবার প্রশ্ন এসছে সেগুলোর একটা লিস্ট বানিয়ে নেওয়া। ওরে একটা স্ট্র্যাটেজি দিয়েও কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম খুব তাড়াতাড়ি আমাদের ক্লিয়ার করা যায়। এই নজরে খালি সারাদিন পড়েই যাও, তাই না? মেথড কাজে লাগিয়ে পড়তে হয়, স্মার্ট স্ট্র্যাটেজি বানিয়ে পড়তে হয়। নেক্সট আমার এখানে বলা হচ্ছে মেনসুরেশন 2D এন্ড 3D। ঠিক আছে, মেনসুরেশন 2D এন্ড 3D টাকে যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্যার দেখে নাও মোটামুটি 2 থেকে 3টে প্রশ্ন, বিশেষ করে 3D থেকে অনেক বেশি কোশ্চেন দেয়। কিউব, কিউবয়েড, সিলিন্ডার, স্ফিয়ার, এগুলো থেকে বেশি কোশ্চেন আসতে আমরা দেখছি। মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি যাকে বলা হয়। জিওমেট্রি মানে জ্যামিতি, এটাও নিয়ে নাও যে 1 থেকে 2টো প্রশ্ন কনফার্ম আমার আসবে। স্ট্যাটিস্টিক্স, রেলওয়ের পরীক্ষার জন্য অ্যাডভান্স ম্যাথের সব থেকে কোটেড, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স, সাংখ্যমিতি। এখান থেকেও তোমরা নিয়ে নাও যে 2টো করে কোশ্চেন আমাদের থাকছেই। স্যার মিন, মিডিয়ান, মোড, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ভ্যারিয়েন্স, এই যে প্রশ্নগুলোকে আমরা দেখছি, ট্যালি মার্ক, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো থেকেও আমরা দেখতে পাচ্ছি যেরকম এই কিছুদিন আগেই মানে এখনো মানে 2 দিন আগেই মানে 1 দিন আগেই পরীক্ষা শুরু হয়েছে আমাদের সেকশন কন্ট্রোলার, আরআরবি সেকশন কন্ট্রোলার। তো সেকশন কন্ট্রোলারের পরীক্ষাতেও কিন্তু একদম মিন মিডিয়ান পুরো ভরে ভরে দিয়েছে, ভ্যারিয়েন্স আমার শিফটে পুরো ভরে ভরে দেওয়া আমি দেখেছি। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্স কিন্তু রেলওয়ের পরীক্ষার জন্য আমার খুবই ইম্পর্টেন্ট। আর ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই, এসএসসি, ব্যাংক সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা। তো এখান থেকেও কিন্তু 2টো প্রশ্ন আমরা বারংবার দেখতে পাচ্ছি। তো মূলত এই হচ্ছে কি অ্যাডভান্স ম্যাথের প্রত্যেকটা টপিক থেকে আসা ভিন্ন ভিন্ন প্রশ্নের ওয়েটেজ গুলো, আর আমি কিন্তু প্রত্যেকটাই এখানে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। স্যার একটু পেছন, এবারে চলে আসছি জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থেকে। ঠিক আছে, সব থেকে বেশি নাম্বার আমাদের আরআরবি গ্রুপ ডিতে এই চ্যাপ্টারটা কিন্তু বা এই সাবজেক্টটা কিন্তু সব থেকে বেশি নাম্বার ক্যারি করে। আর এই সাবজেক্টটা কিন্তু সব থেকে ইজি। যে 4টে সাবজেক্ট নিয়ে আমাদের গ্রুপ ডির পরীক্ষাটা হয় তার মধ্যে সব থেকে ইজি হচ্ছে এই জায়গাটা, বাট সব থেকে বেশি প্রশ্ন হয় কিন্তু আবার ঠিক এই জায়গাটি থেকে। তো স্যার এখানে দেখিনি ফার্স্ট আবার কি বলছি এখানে, জিআই এন্ড রিজনিং। এখানে দেখো 2টো পার্টে ভাগ করেছে, একটা হলো ভার্বাল, একটা হলো নন ভার্বাল। স্যার ভার্বাল মানে কোনটা? ভার্বাল মানে হচ্ছে কি অর্থাৎ মানে যেখানে আর কি ছবি ছবি দিয়ে প্রশ্ন আমাদের দেয় না, সংখ্যায় প্রশ্ন দেয়, কথায় প্রশ্ন দেয়, তাকে আমরা বলি ভার্বাল। নন ভার্বাল মানে হচ্ছে কি ছবি ছবি দিয়ে প্রশ্ন দিল, সেই ইমেজ থেকে কোশ্চেন দিল, দ্যাট মানে ইজ নন ভার্বাল। ডট মিলছে নাকি, তো এগুলো হচ্ছে নন ভার্বাল রিজনিং এর পার্টটা। গ্রুপ ডির জন্য যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করি, নন ভার্বাল অতটাও ইম্পর্টেন্ট নয়। মোটামুটি তুমি ধরে নাও 30 নাম্বারের মধ্যে 3 থেকে 4 নাম্বারের কোশ্চেন আমার এই নন ভার্বাল থেকে তৈরি হয়। বাট স্যার সব থেকে বেশি প্রশ্ন তৈরি হয় এই ভার্বাল থেকে। অর্থাৎ তুমি নিয়ে নাও 26 থেকে 27টা রিজনিং এর 30টা প্রশ্নের মধ্যে 26 থেকে 27টা প্রশ্ন কিন্তু আমার এই ভার্বাল রিজনিং এর থেকেই এসে থাকে, নন ভার্বাল থেকে আর নয়। বাট তার মানে এই নয় যে তুমি সেটাকে করবে না, করতে তোমাকে হবেই। কারণ 1-2 কোশ্চেনের জন্যই বা 1-2 নাম্বারের জন্যই লোকের আর কি মেরিট লিস্ট থেকে নাম বাদ চলে যায়, তাই না? তো মোরালেস আমরা দেখিনি যেরকম জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেটা আমরা এখানে সকলে দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট আমার রয়েছে অ্যানালজি, নাম্বার এন্ড অ্যালফাবেট সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, ব্লাড রিলেশন, সিলজিজম,
ভেন ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন এন্ড ডেটা সাফিসিয়েন্সি, ক্লাসিফিকেশন, সিমিলারিটিজ এন্ড ডিফারেন্সেস, ডিরেকশন এন্ড সেন্স অফ ডিরেকশন, স্টেটমেন্ট এন্ড আর্গুমেন্ট, স্টেটমেন্ট এন্ড অ্যাজাম্পশন, স্টেটমেন্ট এন্ড কনক্লুশন, তার সাথে হচ্ছে গিয়ে পাজল। ওকে, তো এগুলো হচ্ছে কি মোর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো কিন্তু রিজনিং এ আমাদের বারংবার করে এবং ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে, আর এছাড়াও যদি আমি বলি যেরকম নন ভার্বালের মধ্যে তুমি নিয়ে নাও ডাইস এন্ড কিউব নিয়ে নাও, যেগুলো সচরাচর আমরা পড়ি, ডাইস এন্ড কিউব, তার সাথে হচ্ছে কি ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডারের সাথে হচ্ছে কি যেটাকে ওয়াচ বা ঘড়ি যেটাকে আমরা বলি, ঘড়ি রিলেটেড যে প্রবলেম গুলো আমাদের দেয় না, যে কখন আমার টাইমটা রিপিট করছে, ওকে, ক্যালেন্ডার এন্ড টাইমের যেটা পার্টটা আমরা বলি। তার সাথে হচ্ছে কি পেপার কাটিং, পেপার ফোল্ডিং, এমবেডেড ফিগার, ডট মেলানো, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এগুলো একটুখানি কম সময় দিলেই হবে, কারণ এগুলো তো ডিটেলসে কোশ্চেন করে না, কম সময় দিয়ে কম কম পড়বো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করলেই এই জায়গাটা আমাদের ঠিকঠাক মতন ক্যারি হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। বাট এই যে আমি এখানে যেটা টাইপ করে তোমাদের দিয়েছি ভার্বাল রিজনিং এর পার্টটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। ভার্বাল রিজনিং এর থিওরি ভালো করে করো, তারপরে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মডেল কোশ্চেনসে যাবে। ঠিক আছে, এবারে চলে আসছি রেলের পরীক্ষার, বিশেষ করে গ্রুপ ডির পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যার জন্যই লোকের সিলেকশন হয় না, যার জন্যই ছেলেপুলে ভয় পেয়ে থাকে, যার জন্যই স্টুডেন্টরা বলে স্যার আমি আর্টস ব্যাকগ্রাউন্ড, কি করে গ্রুপ ডিটাকে ক্লিয়ার করব। চাপ নেওয়ার কিছু নেই, পিডব্লিউএস চিরকাল যে কোনো ধরনের স্টুডেন্টের পাশেই আছে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো জেনারেল সায়েন্সে কোন কোন টপিক পড়তে হবে আর কিভাবে পড়তে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট আমরা দেখে নেবো যে জেনারেল সায়েন্সের মধ্যে দেখবে আমাদের তিনটা সাবজেক্ট বর্তমান, দ্যাট মিনস ফিজিক্স, তারপরে হলো কেমিস্ট্রি, তার সাথে হচ্ছে কি বায়োলজি। এবারে রেলের গ্রুপদের পরীক্ষায় যে 25 নম্বরের কোশ্চেন আমরা দেখব, সেখানে কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে বেশি জোর দেওয়া হয় ইন রেসপেক্ট টু বায়োলজি। ফিজিক্সে কি কি আছে স্যার? ইউনিটস এন্ড মেজারমেন্ট, অর্থাৎ রাশি এবং পরিমাপ পদ্ধতি। তার সাথে আছে হলো কি মোশন, গতিবিদ্যা, নিউটনস লস অফ মোশন, নিউটনের গতিসূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্র, কেপলারের সূত্র। তারপরে হচ্ছে কি আমাদের কার্যক্ষমতা শক্তি আর থার্মোডাইনামিক্স, যেটাকে আমরা বলি হচ্ছে কি তাপ গতিবিদ্যা। স্যার এতটা ইজি নয় তাপ গতিবিদ্যা পড়া, শুধু কি আমাদের তাপ উষ্ণতা পড়লেই হবে, তাপমাত্রার স্কেল পড়লেই হবে? ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন দিয়ে দেবে এখান থেকে। থিওরি ভালো করে না রেডি করলে ভাই ওভারকাম করা পসিবল নয়, ভয় দেখাচ্ছি না। থিওরি কি জাস্ট অত ইজি ভাবে পড়তে হবে? থিওরিটাকে ইজি ওয়েতে পড়াতে হবে, থিওরিটাকে ইজি ওয়েতে বোঝানোর ক্ষমতা রাখতে হবে, এবং সেটা আমাদের সকলের মধ্যে আছে বলেই এখন স্টুডেন্টরা কিন্তু টিডব্লিউএস এর উপর বিলিভটাকে রেখে চলছে। ঠিক আছে, তো যাই হোক না কেন, থার্মোডাইনামিক্স, তার সাথে নিয়ে নাও অপটিক্স, আলো, সাউন্ড, শব্দ, ওকে, সাউন্ড ওয়েভ এন্ড অসিলেশন, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স। তার সাথে সাথে যেগুলোকে আমরা সচরাচর পড়ি না, নামও শুনিনি, ধরো আমি তোমাদেরকে এখানে বললাম সার্কুলার মোশন, স্যার শুনিনি তো। ফ্রিকশন, ফ্রিকশন শুনেছি বাট ডিটেলসে তো আমরা পড়িনি। স্যার টর্ক, টর্ক মানে কি স্যার? নাম তো শুনিনি। ফর্ক শুনেছি, কাঁটা চামচ, টর্ক তো আমরা শুনিনি। ওরে তার সাথে নিয়ে নেওয়া হচ্ছে গিয়ে ধরো আমি বললাম পেন্ডুলাম, স্যার ছোটবেলায় যারা টিন পড়েছি তখন দেখলাম সেই প্রফেসর ক্যালকুলাস পেন্ডুলাম নিয়ে ঘুরে বেড়াতো। বাট পেন্ডুলাম থেকেও কোশ্চেন দেয়, পেন্ডুলাম থেকেও অঙ্ক দেয়। কোন টাইপের অঙ্ক পেন্ডুলাম থেকে আসে স্যার? আপনি ঘাবড়ে দিচ্ছেন, আমাদের ঘাবড়ানোর কিছু নেই। টপিক ওয়াইজ, টপিকের মধ্যে মধ্যে সাব টপিক ওয়াইজ সূত্র দেখানো, অঙ্ক করানো, এটা সম্পূর্ণটাই আমাদের দায়িত্ব। তোমার খালি ক্লাসগুলোকে দেখা, এটুকুনি হচ্ছে তোমার কাজ, তারপরে রেস্ট তুমি আমাদের উপর ছেড়ে দাও। তো এগুলো হচ্ছে কি মোর অর লেস আমাদের চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু ফিজিক্সে বারংবার প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে স্যার গ্রুপ ডিতে আমাদের আরো জোর দিতে হবে ফিজিক্সের অঙ্কতে, নিউমেরিক্যাল অফ দ্য ফিজিক্স। কোন কোন চ্যাপ্টার এখানে ইম্পর্টেন্ট? গতিবিদ্যা বা মেকানিক্স, নিউটনস লস অফ মোশন, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, কেপলারের তৃতীয় সূত্র, যাকে আমরা মানে কেপলারের যে তৃতীয় সূত্রটা বলি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এই নিউটনের মানে কেপলারের তৃতীয় সূত্রটা, কার্যক্ষমতা শক্তি থেকে অঙ্ক, এখান থেকে টর্কের অঙ্ক, থ্রি ডিমেনশনাল মোশনের অঙ্ক,
ফ্রিকশনের অঙ্ক, পেন্ডুলামের অঙ্ক, মোশনের অঙ্ক, আলো তো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রতিফলন প্রতিসরণ, লেন্সের পাওয়ারের কম্বিনেশন কি না আসে স্যার, কি না আসে। তো প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা পড়বো, টপিকের সাব টপিক এবং সাব টপিক থেকে কোন কোন সূত্র আমার ইম্পর্টেন্ট, আর সেই সূত্র থেকে বিগত বছরের কোনো প্রশ্ন এসেছিল কিনা, কারেন্ট কোন প্রশ্ন আসতে পারে, সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব আমাদের এই গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে। ঠিক আছে, তো আমি আসছি ডিটেলসে আরো। তো এটা তো আমরা ফিজিক্সের ক্ষেত্রে দেখলাম, ফিজিক্সের সাথে সাথে হচ্ছে কি যেটাকে আমরা এখানে বলছি কি হলো এটা, ফিজিক্সের সাথে সাথে আমরা যেটা কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে স্টেটস অফ ম্যাটার, মিক্সচার পৃথকীকরণ পদ্ধতি, কোলোয়েড কাকে বলে, আমাদের একদম ধরে ধরে পরীক্ষায় দেয় যে পর্যায় সারণীতে কোনো এলিমেন্টকে দিয়ে বলে এটার পর্যায় এবং শ্রেণী বের করো। স্যার দিয়ে দিল রাদারফোর্ড, ধরো দিয়ে দিল আমাকে একটা ইউরেনিয়াম দিয়ে বললো গ্রুপ আর পিরিয়ড বের করতে, স্যার মাথায় হাত, কি করব স্যার, 118টা তো আমি মুখস্থ করে আসিনি। ওটা 118টা কেন, একটাও না মুখস্থ করে বলা যায় যে পর্যায় আর শ্রেণী তার কি হতে পারে। তার জন্য ট্রিক আছে, তার জন্য মেমোনিক্স আছে, তার জন্য একটু থিওরিটাও ভালো করে জানার দায়িত্বটা আমাদের আছে। কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া, তেজস্ক্রিয়তা, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, ওকে, দৈনন্দিন জীবনের রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি একটু ডিটেলসে পড়তে হবে আমাদের, জৈব রসায়নটা, তার সাথে কেমিস্ট্রির অঙ্ক। স্যার কেমিস্ট্রিতে আবার অঙ্ক দেয়, শুধু তো ফিজিক্সেই পড়তাম মানে মোল কনসেপ্ট অ্যান্ড মাসেস, ইজি অঙ্ক দেয়, করাবক্ষণ ধরে ধরে করাবক্ষণ, কোনো চাপ নেই তো আমাদের সকলেরই কারো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কেমিস্ট্রির ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলে দিলাম। বায়োলজি আলাদা করে বলছি না, কারণ বায়োলজি এখানে ইজি কোশ্চেন দেয়, অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট ইম্পর্টেন্ট নয় বলে যে একেবারেই পড়বো না তার কোনো মানে নেই, বাট ধীরে সুস্থে তো আমাদের একটু পড়তে হবে। বিশেষ করে আমাদের হিউম্যান বডির বিভিন্ন অর্গ্যান গুলো বা সিস্টেম গুলো, সেল, বায়োকেমিস্ট্রি, ভিটামিনস এর জায়গাটা, প্ল্যান্ট মরফোলজির জায়গাটা, এগুলো থেকে অনেক কোশ্চেন আমরা দেখতে পাই। তো স্যার এটা হলো কি জেনারেল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এবং এই একটা জায়গায় কিন্তু পার্থক্য করে দেয় যে স্টুডেন্ট গ্রুপটিটাকে ক্লিয়ার করবে নাকি করবে না। তার সাথে তো এখন অ্যাড হয়েছে আবার কম্পিউটার, তার জন্য আমরা আছি ভাই, চাপ নেওয়ার কোনো দরকার নেই। বাট লাস্ট যেটা আমরা এখানে দেখতে পেলাম সেটা হলো কি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না? লাস্ট আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হলো কি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তার মানে স্যার জেনারেল অ্যাওয়ারনেস মানে সেই পাতি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এই চারখানা সাবজেক্ট আমাদের পড়তে হবে। তার সাথে স্ট্যাটিক জিকেটা আমাদের দেখতে হবে, স্ট্যাটিক জিকেটা রেলের পরীক্ষার জন্য বারবার ইম্পর্টেন্ট, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি আর ইকোনমির থেকেও বারবার বলি। কারেন্ট অ্যাফেয়ার্স টপিক করে করে পড়ো। আমি ফার্স্টে কোন একটা ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে যখনই তোমরা রোজকারের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ছো না, ওভাবে 10টা 15টা করে পড়ছো ঠিকই, বাট তোমরা প্রত্যেকটা একটা করে পেজ বানাও। একটা পেজের মাথায় হেডিং দাও যে যিনি মারা যাচ্ছেন, আরেকটা পেজের মাথায় হেডিং দাও কে কোথায় নিয়োগ পাচ্ছেন, আরেকটা পেজের মাথায় হেডিং দাও কার সাথে কি মৌ স্বাক্ষরিত হচ্ছে, আরেকটা হেডিং দাও কে কোন প্রাইজ জিতলো, আরেকটা হেডিং দাও দেশীয় মানে দেশে কি কি ইম্পর্টেন্ট ঘটছে, বিদেশে কি কি ইম্পর্টেন্ট ঘটছে। তো এভাবে যখন তুমি 10টা পড়ছো একদিন, সেই 10টার মধ্যে ধরো 4খানা এলো অবিচুয়ারি থেকে, 4টে এলো নিয়োগ থেকে, তুমি সেখানে লিখে নাও, অবিচুয়ারির পাতায় লিখে নাও 4টে, নিয়োগের পাতায় লিখে নাও 4টে। এবারে যখন লেখা হয়ে যাচ্ছে পরে আরেকবার রিভাইজ দিয়ে পড়ো। তো তার মানে কি একসাথে 10টা পড়তে গিয়ে গুলোবে না, আর আমরা যেই মেমোনিক্স বানিয়ে লিস্ট বানিয়ে পড়ছি সেটাও ভবিষ্যতে আমার মনে থাকবে টু ক্লিয়ার আমার এক্সামের জন্য। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে গিয়ে পড়ার পদ্ধতি, বারবার বলছি এগুলো হচ্ছে পড়ার পদ্ধতি। ঘেটে ফেলো না কোনো জিনিসকে, টপিক ওয়াইজ লিখে পড়ো, ঘেটে ফেলো না। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমরা দেখলাম জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। এবারে ডেইলি স্ট্র্যাটেজিতে আসি। স্যার ডেইলি স্ট্র্যাটেজিটা একটু বলে দিন তো, প্রত্যেকদিন আমাদেরকে কি করতে হবে। দেখো এখনো আমাদের হাতে মোরলেস 5 থেকে 6 মাস সময়, 5 থেকে 6 মাসের মধ্যে আর এখন এক্সাম হওয়ার কোনো চান্সেস আমার নেই, তাই না? মানে আগের গুলো রয়েছে, রেজাল্ট বেরোনোর ব্যাপার আছে, অনেকগুলো স্টেটে ভোটও আছে, সব ব্যাপার বিচার বিবেচনা করলে এখন মোটামুটি 5-6 মাস তোমরা ইজিলি টাইম পাচ্ছ। তো স্যার আমরা যদি ডেইলি 10 ঘন্টা বের করি নিজের জন্য, 10 ঘন্টা দিলেই কিন্তু মোর দ্যান এনাফ আমার এটা ক্লিয়ার করা।
10 ঘন্টা কি স্যার? 10 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তুমি দাও অঙ্ক করার জন্য। এবারে স্যার যেই জিনিসটা ধরবে সেই জিনিসটাকে তুমি কিন্তু পুরো কমপ্লিট করবে, বারবার বলছি খাপছাড়া ভাবে রাখবে না, যেটাকে ধরবে তুমি সেটাকে কিন্তু পুরো কমপ্লিট করবে। ধরো বললাম স্যার পার্টনারশিপ পড়ছি, অংশীদারি কারবার করছি, আবার অংশীদারি কারবার ভালো না লাগলে আবার প্রফিট অ্যান্ড লসে চলে যাচ্ছি, না ওভাবে করলে হবে না। যেই চ্যাপ্টারটা ধরবে সেই চ্যাপ্টার থেকে কোন কোন সূত্র বা মেমোনিক্স আমাদের ইম্পর্টেন্ট, কোন কোনগুলো স্যার ম্যাম শিখিয়েছেন আমাদের, সেগুলোকে তো একটা খাতার মধ্যে লিখছই। তো তার মানে ডেইলি তুমি অঙ্কের জন্য 3 ঘন্টা সময় দিচ্ছ। 3 ঘন্টার মধ্যে প্রথম 2 ঘন্টা তুমি সময় দাও সেই চ্যাপ্টারটার যত থিওরি এবং সূত্র আছে তার জন্য। বলে হ্যাঁ স্যার বুঝে নিয়েছি। যত থিওরি এবং সূত্র আছে তার জন্য তুমি প্রথম 2 ঘন্টা সময় দাও, তারপরের 1 ঘন্টা তুমি টাইম দাও সেই চ্যাপ্টারের সেই থিওরি গুলো থেকে কোন কোন থিওরিতে বেশি প্রশ্ন বিগত বছরগুলোতে এসছে আর ভবিষ্যতে আসার চান্সেস আমার রয়েছে। তাহলে 1 ঘন্টা আমরা কিসে সময় দেব? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সময় দেব, তারপরে সময় দেব হচ্ছে কি এমসিকিউ প্র্যাকটিস, আর তার সাথে হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন প্র্যাকটিস। ব্যাস 3 ঘন্টা অঙ্কের জন্য আমার হয়ে গেল। ঠিক তারপরের 2 ঘন্টা, ঠিক তারপরের 2 ঘন্টা তুমি সময় দাও ফর জেনারেল সায়েন্সের জন্য। তার এই পরের 2 ঘন্টায় আমি কি করব? দেখো আবার আমি বলছি সেই একটা টপিক নেবে, মাল্টিপল টপিক নেওয়ার দরকার নেই। ধরো সপ্তাহে তুমি 6 দিন পড়ছো, সপ্তাহে 6 দিনের মধ্যে ফিজিক্স যেহেতু একটু এখানে আরো বেশি ইম্পর্টেন্ট কারণ অঙ্ক ঠঙ্ক রয়েছে, তুমি 3 দিন 2 ঘন্টা করে ফিজিক্স পড়লে, 2 দিন 2 ঘন্টা করে তুমি কেমিস্ট্রি পড়লে, আর একদিন তুমি 2 ঘন্টার জন্য বায়োলজিটাকে করে নিলে। তো তার মানে স্যার 2 ঘন্টা আমার জেনারেল সায়েন্স। ফার্স্টেই বললাম থিওরি ছাড়া এখানে কোনো উপায় নেই, থিওরি উইথ মেমোনিক্স, থিওরি উইথ মেমোনিক্স ছাড়া কিন্তু এখানে কোনো গতি তোমাদের নেই। তো থিওরিটাকে তোমরা পড়লে, এবার ফের যদি ফিজিক্সের কোশ্চেন থাকে, তাহলে যদি ফিজিক্স আমরা পড়ি তাহলে ফিজিক্সের যে থিওরিটার সাথে সাথে আমি সূত্রটা পড়লাম, সেই সূত্র থেকে আমার বিগত বছরে কি প্রশ্ন এসছে বা সেই সূত্র থেকে বিগত বছরে আমার কি নিউমেরিক্যাল এসছে সেগুলো প্রত্যেকটাকে সলভ করা। বারবার বলছি শুধু পড়লেই হয় না, সরকারি চাকরি 50% পড়া, 50% হচ্ছে কি কোশ্চেন সলভে দিতে হয়। বা শুধু সরকারি চাকরি কেন বলছি, তুমি পৃথিবীর যে কোনো কম্পিটিটিভ এক্সাম নাও না কেন, যেগুলো এমসিকিউ বেসড এক্সাম হয় সেখানে কিন্তু থিওরি পড়লেই হয় না, এমসিকিউ গুলোকেও কিন্তু তোমাকে সলভ করতে হয়, কোন টাইপের প্রশ্ন এসেছিল সেটাকেও কিন্তু তোমায় জানতে হয়। ঠিক আছে, তো বেসিক্যালি নিউমেরিক্যাল করলাম, তার সাথে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন গুলোকে কিন্তু আমি বারবার এখানে ফলো আপও করে নিলাম। জেনারেল সায়েন্স পড়া হয়ে গেল স্যার। এবারে সকালবেলা তুমি ধরো 5 ঘন্টা পড়লে, তারপর দুপুরবেলা একটুখানি নাচন কোদন গানা ঠানা করে খাবার দাবার খেয়ে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে নিলে। এবারে তারপর চলে আসছো বিকেলবেলা। বিকেলবেলা প্রথম 3 ঘন্টা, 3 ঘন্টা বলছি, 2 ঘন্টা নাও, 2 ঘন্টাকে নাও তো ভাই, 2 ঘন্টাকে নাও। এই 2 ঘন্টা তুমি সময় দাও হচ্ছে কি জিআই অ্যান্ড রিজনিং এর জন্য। জিআই অ্যান্ড রিজনিং, বারবার বলছি জিআই রিজনিং কিন্তু এখানে সব থেকে ইজি, তাই যতটা না থিওরি পড়বে তার থেকে বেশি চেষ্টা করবে যে এমসিকিউ সলভ করা, প্র্যাকটিস কোশ্চেন সলভ করা, এবং সেটাও কিন্তু তোমাদের সাবজেক্ট ভিত্তিক এবং টপিক ভিত্তিক। নেক্সট পড়ে রইল 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তুমি পড়ো হচ্ছে গিয়ে জিএ, জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস যাকে বলে, আর 1 ঘন্টা পড়ো হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স। ব্যাস এই হলো মাস্টার স্ট্র্যাটেজি তোমার এক্সাম ক্লিয়ার করার জন্য। যদি ফলো আপ করতে পারো আগামী 5 মাসের জন্য, গ্রুপটি তোমার ক্লিয়ার করার কে আটকায় রে ভাই। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের স্মার্ট স্ট্র্যাটেজি 10 ঘন্টার জন্য। এটাকে সপ্তাহে 6 দিন ফলো করলেই মোর দ্যান এনাফ। আর একদিন যেটা ফাঁকা পাবে সেদিন তোমরা প্র্যাকটিস সেট সলভ করবে। 100 নাম্বারের একটা প্র্যাকটিস সেট বাজারে অনলাইন অফলাইনে কিনে পাওয়া কোনো ব্যাপার নয়। আর আমরা টিডব্লিউএস এর পক্ষ থেকে তো এমনি কত দিয়ে দেওয়া হয়, পেইড ভার্সন অফ প্র্যাকটিস সেট আমাদের রয়েছে। তো তাই এগুলো অ্যাভেল করে করে প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট বা প্র্যাকটিস সেট, ব্যাস ডান সেট ডান। ঠিক আছে, তো ডেইলি স্ট্র্যাটেজি আমি আলোচনা করে দিলাম তোমাদের সাথে। আমরা কিছুদিনের মধ্যেই টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে আসছি রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন কোর্স,
যে ফাউন্ডেশন কোর্সে তোমাদের কিন্তু জিকে জিএস, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটি সাবজেক্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি তোমাদের করানো হবে। প্রত্যেকটা থিওরি থেকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এমসিকিউ করানো হবে। প্লাস সায়েন্সের ক্ষেত্রে আমি এটুকুনি বলতে পারি যে আমরা যে টপিকগুলোকে করব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই টপিক থেকে বিগত বছরে আসা প্রশ্ন, পরবর্তীকালে কি প্রশ্ন আসতে পারে এবং ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রত্যেকটাই কিন্তু আমরা একদম টপিক ভিত্তিক ধরে ধরে এখানে সলভ করাবো। ঠিক আছে, তো ব্যাচটা আগামী কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে, স্যারও তোমাদের জানিয়ে দেবেন। তো তোমরা যারা যারা এবছর রেলওয়ে গ্রুপ ডিটাকে পাখির চোখ করে এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন থাকবে, তোমরা ফাউন্ডেশন ব্যাচটাকে নাও, ফাউন্ডেশন ব্যাচ থেকে ক্লাসেস গুলোকে করো, তাহলে বাড়িতে আলাদা করে তোমাকে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খোঁজানো দরকার নেই, করানো দরকার নেই, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ খোঁজানো দরকার নেই, করানো দরকার নেই। জাস্ট ক্লাসে উপস্থিত থাকার দায়িত্বটা, যেদিন যতটুকুনি পড়ানো হবে সেই পড়াটা করা, এটুকুনি হলো কি তোমার দায়িত্বটা। ঠিক আছে, চলো। তো কারেন্ট কি কি ব্যাচ চলছে একবার তোমরা দেখে নাও। আমাদের TWS এর কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0 জিডি ফাউন্ডেশন চলছে, এসএসসি গ্রুপ সি তো শেষই হয়ে গেল এখন, আপার প্রাইমারি আর কেপি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আপাতত চলছে। ব্যাচটা এখনো তোমরা অ্যাপে পাবে না, স্যার কিছুদিনের মধ্যেই লঞ্চ করে দেবেন, তাই চিন্তা করার কোনো কারণ নেই। নিয়ে চলে আসছি আমরা কিন্তু TWS এর পক্ষ থেকে রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ। আচ্ছা, তো যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করোনি, তা ওয়ে অফ সলিউশন বলে টেলিগ্রামে তোমরা সার্চ করবে, দেখবে এই চ্যানেলটা এতগুলো সাবস্ক্রাইবার, অনেক ফেক চ্যানেলও আছে, ফেক চ্যানেলে জয়েন করবে না, এতগুলো সাবস্ক্রাইবার আছে, ব্লু টিক দেওয়া আছে, এই চ্যানেলটায় তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে, তাহলে ডেইলি আপডেটস কিন্তু পেয়ে যাবে। এছাড়াও দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট এই ইউটিউব চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ ডেইলি ক্লাস এবং নোটিফিকেশন ডিটেলস কিন্তু আমরা এই চ্যানেলগুলোতেই তোমাদের দিয়ে থাকি। ঠিক আছে, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলোকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।